সামরিক বাহিনীকে সরকারের এলিট শ্রেণী দ্বারা বা তাদেরকে টুল অথবা ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করা হয়। সামরিক বাহিনী জনগণের সুরক্ষা, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় নিবেদিত থাকবে। আপনি যদি জুলাই 24-এর কথা খেয়াল করেন তাহলে দেখবেন সামরিক বাহিনী প্রতিরক্ষার নীতি হিসাবে তাদের দায়িত্ব পালন করেছে। আদতে আধুনিক সমাজে সিএমআর একের ভেতরে 3, যেমন গণতান্ত্রিক কন্ট্রোল, এর কার্যকারিতা, ইফেক্টিভনেস এবং এফিসিয়েন্সি। যেহেতু আমাদের ভৌগোলিক গভীরতা দেশের তেমন নাই, কিন্তু আমাদের জনসংখ্যার গভীরতা আছে। এই জনসংখ্যার গভীরতা হলো আমাদের কৌশলগত গভীরতা। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে যুদ্ধ মানে জনগণের মতামত নিয়ে, জনগণের সাথে নিয়ে যুদ্ধ করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রের সিভিল মিলিটারি সম্পর্ক, এটা বলতে আমি অনেক সময় সিএমআর কথাটা ব্যবহার করব। বর্তমান সময়ে সিভিল মিলিটারি রিলেশনের পরিধি অনেক বিস্তৃত, যা সোশ্যাল সায়েন্স থেকে মিলিটারি সায়েন্স, ফিলসফি থেকে সাইকোলজি, প্রায় সবই এর আওতাভুক্ত। যদি সংক্ষেপে বলি, সুনজু ক্লজউইটস ওনারা সেই 2500 বছর থেকে 1900 সেঞ্চুরিতেও বলেছেন যে মিলিটারি অর্গানাইজেশন এটা হলো রাষ্ট্রের সেবক। আগে যে যাই বলে থাকুক, মূল কথা হলো মিলিটারি অর্গানাইজেশন রাষ্ট্রের সেবক। এটা সেই সম্পর্ক যা সমগ্র রাষ্ট্রীয় অসামরিক সমাজের সাথে সামরিক অর্গানাইজেশনের, যা সেই সমাজের নিরাপত্তা বিধান করে থাকে। আর যদি আরেকটু সংক্ষেপে বলি, সমাজের অসামরিক প্রশাসনের সাথে সামরিক প্রশাসনের সম্পর্ক। একটা বিষয় আমি বলে রাখতে চাই, দ্যাট মিলিটারি আন্ডার মিলিটারি ওভার টাইম টার্নস ইনটু মনস্টার। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে যদি খেয়াল করি, এই মিয়ানমারে যে তাতমাদাও, তাদের সামরিক বাহিনী আছে, এখন তাদের জনগণ নিধনে নিয়োজিত, অথচ এই জনগণের প্রোটেকশনের দায়িত্ব তাদের ছিল। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ রাষ্ট্রের মালিকের আমরা সবাই জানি। তাদের পক্ষ থেকে তাদের দ্বারা নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধিগণ সামরিক এবং অসামরিক সকল শাখা নিয়ন্ত্রণ করে থাকেন। অর্থাৎ পলিটিক্যাল কন্ট্রোল এবং সিভিলিয়ান কন্ট্রোলের অর্থ হলো জনগণের কন্ট্রোল, কোনো রাজনৈতিক দলের বা ব্যক্তিবিশেষের বা ব্যুরোক্রেটিক কন্ট্রোল না। বিংশ শতাব্দীতে স্যামুয়েল হান্টিংটন এবং মরিস জোনাউইটস ওনারা সিএমআরের বিষয়ে অনেক অবদান রেখেছেন। ইনফ্যাক্ট স্যামুয়েল হান্টিংটন উনি বলেছেন মিলিটারি এই কন্ট্রোলটা 2 রকম করা যায়। একটা হলো অবজেক্টিভ কন্ট্রোল, আর একটা হলো সাবজেক্টিভ কন্ট্রোল। অবজেক্টিভ কন্ট্রোলটা হলো ইনস্টিটিউশনাল কন্ট্রোল বা প্রসিজিওর, রেগুলেশন, স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজিওরের মাধ্যমে অথবা গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মাধ্যমে করা হয়ে থাকে, যেখানে মিলিটারি তাদের অটোনমি রক্ষা করে একটি রাজনৈতিক এবং একটি অরাজনৈতিক প্রফেশনাল অর্গানাইজেশন ধরে রাখতে পারে। অবশ্য সেখানে টপ ব্রাস অফ দ্য মিলিটারি সবসময় পলিটিক্যাল পিক হয়, কিন্তু সেই টপ ব্রাস অফ দ্য মিলিটারি ওনারা এই সামরিক অর্গানাইজেশনটাকে ইনসুলেট করে রাখতে পারেন পলিটিক্যাল প্রেশার থেকে। এখন সেই সাবজেক্টিভ কন্ট্রোল, এখানে মিলিটারিকে পলিটিসাইজ করা হয় বেসিক্যালি পলিটিক্যাল সুবিধার জন্যে। কমান্ড চেনের পাশাপাশি আমরা জানি কমান্ড চেন উপর থেকে নিচে এবং নিচের থেকে উপরে এরকম হয়, কিন্তু এই সিস্টেমে আপনার ল্যাটারালি দেখা যায় যে মিড লেভেল এবং লোয়ার লেভেলেও প্রবেশ ঘটানো হয়। এর ফলে যেটা হয়, সামরিক বাহিনীকে সরকারের এলিট শ্রেণী দ্বারা বা তাদেরকে টুল অথবা ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করা হয়। সংক্ষেপে মিলিটারি কর্মক্ষেত্রে স্বাধীনতা হারায়, মিলিটারি পলিটিক্যাল সিস্টেমের অংশ হয়ে যায়, যেটা আমরা গত রেজিমের সময় দেখেছি। মোট কথা, জবাবদিহিতামূলক গণতন্ত্রে সিভিল মিলিটারি রিলেশনে কন্ট্রোল বলতে গণতান্ত্রিক কন্ট্রোল ও প্রাতিষ্ঠানিক কন্ট্রোল ও এস্টাবলিশমেন্টের মাধ্যমে কন্ট্রোলকে বোঝায়। যেমন পলিটিক্যাল লেভেলে জাতীয় নিরাপত্তা কাউন্সিল, মিলিটারি স্ট্র্যাটেজিক লেভেলে চিফ অফ ডিফেন্স কমিটি এবং লেজিসলেটিভ কন্ট্রোল বলতে থ্রু পার্লামেন্টারি ডিফেন্স কমিটি, এইসবের মাধ্যমে কন্ট্রোলকে বোঝায়। আদতে আধুনিক সমাজে সিএমআর একের ভেতরে 3, যেমন গণতান্ত্রিক কন্ট্রোল, এর কার্যকারিতা, ইফেক্টিভনেস এবং এফিসিয়েন্সি।
কিন্তু সবসময় দেখবেন কন্ট্রোল বলতে আমরা শুধু ডেমোক্রেটিক কন্ট্রোলটাকে নিয়ে আসি, ইফেক্টিভনেস আছে কি না সেটা আমরা আর মনিটর করি না। ইফেক্টিভনেসের অর্থ হলো এ কার্যকারীভাবে মিলিটারি তাদের মিশন এবং প্রদত্ত দায়িত্ব তারা ঠিকমতো পালন করতে পারছে কিনা এই গণতান্ত্রিক কন্ট্রোলের আওতায়। এখন মোটা দাগে সিএমআরের প্রয়োজনীয়তা কী? বর্তমান রাষ্ট্রে শুধুমাত্র বহিঃশত্রু দ্বারা যে আক্রান্ত হবে এরকমও না, ইন্টারনাল অনেক সমস্যা আছে, সেই সমস্যা দিয়ে রাষ্ট্রের ভারসাম্য হারাতে পারে। সুতরাং নিরাপত্তা বলতে শুধুমাত্র ট্রেডিশনাল সিকিউরিটি না, এটা নন ট্রেডিশনাল সিকিউরিটি এর ভেতরে আছে। সুতরাং এখানে হোল নেশন অ্যাপ্রোচকে বোঝায়, হোল নেশন অ্যাপ্রোচ এইটাকে অ্যাড্রেস করতে হবে। নিরাপত্তা স্থিতিশীলতার জন্যে অত্যন্ত জরুরি, আর স্থিতিশীলতা ছাড়া উন্নয়ন প্রায় অসম্ভব। আর রাষ্ট্রের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নে সিএমআরের গুরুত্ব অপরিসীম। এখন আমি সিএমআরের দুটি মডেল আলোচনা করছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডান পাশে যে মডেলটা আছে, বাম পাশে, এই মডেলে আপনার সিভিল এবং মিলিটারি দুইটা কম্পার্টমেন্টে কাজ করছে। এইরকম কম্পার্টমেন্টে কাজ করার জন্যে সিভিল ওভার টাইম অ্যান্ড স্পেস সিভিলি রিমেইন সিভিল অ্যাজ ওয়েল, এবং মিলিটারি ওভার টাইম অ্যান্ড স্পেস মিলিটারি থাকে, এবং দুজনের ভেতরে ইন্টারাকশন হয় না। ইন্টারাকশন না হওয়ার ফলে যেটা হয়, রেজাল্টিং স্ট্যাগনেন্সি ইন সিভিল মিলিটারি রিলেশন। আর যেখানেই স্ট্যাগনেন্সি থাকে, একটা যেই নদীতে কোনো স্রোত নাই, যেই পুকুরে কোনো স্রোত নাই, সেখানে দেখবেন পানিতে ডেব্রিজ, ময়লা জমে যায়। সো রিলেশনশিপ যেটা ছিল তার থেকে আরও খারাপে যায়। আর এরপরে ডাইনের মডেল যেটা, সেখানে সিভিল অ্যান্ড মিলিটারি এটা হলো মাস। এইটা এদের কেমিস্ট্রি যদি একসাথে কাজ করে, দুজন যদি একসাথে কাজ করে, ডিসকাশন, ডিবেট, আর্গুমেন্ট, এঙ্গেজমেন্ট, তাহলে একটা টার্বুলেন্স তৈরি হয়। এই টার্বুলেন্সের ওভার টাইম অ্যান্ড স্পেস, এই টার্বুলেন্স একটা মোমেন্টাম এনে দেয়, সমাজে একটা মোমেন্টাম আসে। এই মোমেন্টামটা কী করে? লাস্টের সেন্টেন্স, উইল টেক অ্যাওয়ে ডেব্রিজ, প্রোভাইড এ কনজেন্ট এনভায়রনমেন্ট। সুতরাং যত ডেব্রিজ আছে এগুলা ধুয়ে মুছে সমাজে নিয়ে চলে যাবে। এখন আমি ফিজিক্স অফ সিএমআর এটা নিয়ে একটু বলি, এটা আমার আইডিয়া থিঙ্কিং থেকে। বাম পাশে দেখেন এটা ডেভেলপমেন্ট স্কেল, উপরের দিকে প্লাস ডেভেলপমেন্ট, নিচের দিকে মাইনাস ডেভেলপমেন্ট, এবং ডাইনের যে স্কেলটা দেখতে পাচ্ছেন লম্বা, এটা রিলেশনশিপ স্কেল। রিলেশনশিপ স্কেল 1, 2, 3 আছে, 3 হলো ভালো রিলেশনশিপ, এবং সিভিল মিলিটারি যেটা আছে একসাথে ফোর্সটা নিচের দিকে অ্যাপ্লাই করলে উদ্দেশ্য হলো সমাজকে উপরে তোলা, ডেভেলপমেন্টের দিকে তোলা। আর ফুলক্রাম যেটা, ফুলক্রামটা আপনি এই রিলেশনশিপটাকে যদি 1-এর দিকে নিয়ে যান, সমাজকে উপরে তুলতে আপনার কষ্ট হবে। এই রিলেশনশিপটা আপনি যদি 3-এর দিকে নিয়ে যান, 2-3-এর দিকে নিয়ে যান, তাহলে সিভিল আর মিলিটারি এইটা যদি আমাদের সমাজের কাছাকাছি থাকে, মানুষের কাছাকাছি থাকে, তাহলে এই দুই প্রশাসন যদি মানুষের কাছাকাছি থাকে, তাহলে সমাজের উন্নতিতে সুবিধা হবে। বাংলাদেশে সিএমআর গুরুত্বপূর্ণ কেন? খুবই এটা বোঝা দরকার। আমাদের সংবিধানে বলা আছে, নির্দেশিকা দেওয়া আছে, 63টি ধারাতে বলা হয়েছে বাংলাদেশ যুদ্ধে জড়াবে না। দ্বিতীয়ত বলা হচ্ছে শুধুমাত্র শত্রু দ্বারা আক্রান্ত হলে পার্লামেন্টের অনুমতি নিয়ে, অর্থাৎ জনগণের মতামত নিয়ে তারপরে যুদ্ধে জড়াবে, অর্থাৎ জনগণ এখানে ওতপ্রোতভাবে জড়িত, সেখানেই সিএমআরের প্রয়োজন। আমাদের প্রতিরক্ষা নীতিতে কিছু নির্দেশনা আছে, যার জন্যে বাংলাদেশের জন্যে সিএমআর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা নীতির 3টা যোগ্যতা বা কম্পিটেন্সি আছে। তার ভেতরে প্রথম কম্পিটেন্সি যেটা, সেটা হলো প্রো পিপুল আর্ম ফোর্সেস, অর্থাৎ মিলিটারি জনগণকে কেন্দ্র করে এবং জনগণের জন্য প্রতিষ্ঠিত। এরপরে প্রতিরক্ষা নীতিতে 3টা স্তম্ভের কথা বলে হচ্ছে, এটাকে 3D বলা হয়: ডিপ্লোমেসি, ডেটারেন্স অ্যান্ড ডিফিটিং হোস্টাইল ডিজাইন। ডিপ্লোমেসিকে আমরা বলি ডিফেন্সের প্রথম লাইন। কোনো কারণে ডিপ্লোমেসি ফেল করলে তখন মিলিটারি চলে আসে, মানে হট ওয়ার চলে আসে। আবার এই হট ওয়ারের সময় যুদ্ধের কোনো একটা পর্যায়ে আবার ডিপ্লোমেসি টেক ওভার করে। তার মানে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেতরে একটা যোগসাযোগের সবসময় দরকার আছে, সেই জন্য সিভিল মিলিটারির প্রয়োজনীয়তা আছে। আর লাস্টে যেটা
ডিফিটিং দ্য হোস্টাইল ডিজাইন, তার মানে আক্রমণ যদি শত্রু করে সেটা পরাস্ত করার জন্যে কি করতে হবে। আমরা হয়তো জানি যে আমাদের ভৌগোলিক গভীরতা তেমন নাই, যেহেতু আমাদের ভৌগোলিক গভীরতা দেশের তেমন নাই, কিন্তু আমাদের জনসংখ্যার গভীরতা আছে। এই জনসংখ্যার গভীরতা হলো আমাদের কৌশলগত গভীরতা। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে যুদ্ধ মানে জনগণের মতামত নিয়ে, জনগণের সাথে নিয়ে যুদ্ধ করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে সিভিল মিলিটারি যুদ্ধের জন্য কত গুরুত্বপূর্ণ। এবার প্রতিরক্ষা নীতিতে কিছু সামরিক অসামরিক সম্পর্কটা কেমন হবে সেটাও বলে দেয়া আছে। যেমন 1 নম্বরে বলছে সামরিক বাহিনীর চরিত্র হবে জনবান্ধব। দ্বিতীয়, আমাদের স্বাধীনতা যুদ্ধের সামরিক এবং অসামরিক সম্পর্কের উপরে যে নজির স্থাপন হয়েছিল সেটা আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবে। তৃতীয়ত বলা হচ্ছে, এটা খেয়াল করবেন, সামরিক বাহিনী জনগণের সুরক্ষা, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় নিবেদিত থাকবে। আপনি যদি জুলাই 24-এর কথা খেয়াল করেন তাহলে দেখবেন সামরিক বাহিনী প্রতিরক্ষা নীতি হিসাবে তাদের দায়িত্ব পালন করেছে। এবং প্রতিরক্ষা নীতিতে আরও বলা হয়েছে কিছু ইন্টারফেস বা সামরিক অসামরিক যোগাযোগের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম বলা হচ্ছে প্রতিরক্ষা ডিসিশন মেকিংয়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিভিল স্পেশালিস্টদের অংশগ্রহণ থাকবে। এই সিভিল স্পেশালিস্ট কারা? আজকে এখানে যারা মঞ্চে বসে আছেন ওনারাই সিভিল স্পেশালিস্ট, আপনারা যারা শুনছেন আপনারাই সিভিল স্পেশালিস্ট। এবং দ্বিতীয়ত বলা হচ্ছে কাউন্সিল অফ ডিফেন্স স্কলার থাকবেন, যারা প্রতিরক্ষা বিষয়ে সামরিক বাহিনীকে উপদেশ দিবেন। রিকমেন্ডেশনে আমি চলে আসছি। আমার রিকমেন্ডেশন হচ্ছে যেন ভবিষ্যতে ব্যক্তি বা গোষ্ঠী সামরিক বাহিনীকে পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করতে না পারে, সেজন্য জাতির জন্যে নিরাপত্তা নীতি তৈরি করা। নিরাপত্তা নীতি অ্যাপেক্সে, সবার উপরে, তার নিচে ডিফেন্স পলিসি, ফরেন পলিসি, ফুড পলিসি এটসেট্রা, এনার্জি পলিসি, এগুলো থাকে। আমাদের কিন্তু নিরাপত্তা পলিসি এখনও হয়নি, সেটা করা অত্যন্ত জরুরি। এরপরে প্রতিরক্ষা নীতির যে অংশ কনফিডেন্সিয়াল না, সেই অংশ শ্বেতপত্র হিসাবে 2022 সালে বা হোয়াইট পেপার হিসাবে 2022 সালে বের হয়েছে, যাতে জনগণ তাদের সামরিক বাহিনীর কার্যপরিধি কী সেটা জানতে পারে, আর বাহিনীকে ব্যক্তি বা গোষ্ঠীর কাজে যেন ব্যবহার হলে জনগণ যেন আওয়াজ তুলতে পারে। সেজন্যে প্রতিরক্ষা নীতির শ্বেতপত্র বা হোয়াইট পেপার আলোচনায় থাকা বিশেষ প্রয়োজন। আমার লাস্ট রিকমেন্ডেশন হলো হায়ার ডিফেন্স অর্গানাইজেশন সন্নিবেশ করা, যাতে করে সিভিল মিলিটারি রিলেশন পলিটিক্যাল ও মিলিটারি স্ট্র্যাটেজিক লেভেলে পরিষ্কারভাবে চালিত হতে পারে। পরিশেষে জাতীয় রাজনৈতিক জীবনে গণতন্ত্র সুদৃঢ় করার সুযোগ এসেছে। এই পরিসরে সিএমআর রিএক্সামিন করার সুযোগও এসেছে। এই সম্পর্কের যেখানে কমতি আছে তা চিহ্নিত করা এবং গণতন্ত্র বিকাশের জন্যে শক্তিশালী সামরিক ও অসামরিক সম্পর্ক গড়ে তোলার জন্যে দৃঢ় পদক্ষেপ নেওয়া। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।